প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় সকালে সিএম তিনি সরব হন, সন্ধে এবার জালে কালি। পুরসভায় দুর্নীতির কালি, কেএমসিতে শেষ কথা ক্যামাক স্ট্রিটের কালি। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, যেমন কথা তেমন কাজ, সিএম তিনি সরব হলেন আর তারপর সন্ধে জালে কালি। কোথা থেকে পাওয়া গেল তাকে? দেখো, কালির সন্ধান এসআইটির তরফ থেকে করা হচ্ছিল এবং শহরের একটি নির্দিষ্ট জায়গাতেই তিনি ছিলেন। তার যে ফোন, সেই ফোনকে ট্র্যাক করা হয় এবং তারপরেই কালির সন্ধান পাওয়া যায় এবং তাকে এসআইটির যারা দায়িত্বে রয়েছেন তারা এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করছেন। এবং এই কালির ভূমিকা শুধুমাত্র তারাতলার ঘটনার সঙ্গে নয়, শহর কলকাতার আরো বেশ কিছু নির্মাণের সঙ্গেও যে সংযুক্ত তা মনে করা হচ্ছে। এই কালি নিজেকে তো প্রভাবশালী মানতেনি। কিছুক্ষণ আগে কুণাল ঘোষ যেমন বলেছেন যে কালি নিজেকে কলকাতা পুরসভার এক্সিকিউটিভ মেম্বার ভাবতেন, তার থেকে আরো কয়েক কদম এগিয়ে অনেকে ভাবতেন যে তিনিই নিজেকে কলকাতা পুরসভার সর্বময় কর্তা ভাবতে শুরু করেছিলেন। এবং মেয়রের ঘর পর্যন্ত পৌঁছানোর জন্য যারা কলকাতা পুরসভার মেয়রের ঘর সম্পর্কে অবহিত তারা জানেন যে কোথা দিয়ে প্রবেশ করতে হয়। তারা বলছেন যে মেয়রের ঘরের দরজা বা চৌকাঠ টপকে যাওয়ার জন্য কালী ছিলেন একমাত্র ভরসা। তিনি যদি অনুমতি কাউকে না দিতেন তাহলে কেউ নাকি সে ঘরে প্রবেশ করতে পারতো না, এতটাই তার দাপট ছিল। কলকাতা শহরের তারাতলার ঘটনার পাশাপাশি গত কয়েক বছর ধরে একাধিক যে বিল্ডিং, সেই বিল্ডিং নিয়ে দুর্নীতির অভিযোগ এসছে। বহু ক্ষেত্রেই অভিযোগ, তারাতলার ক্ষেত্রেও যেমন অভিযোগ উঠেছে যে ত্রুটিপূর্ণ নকশা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের নকশা অনুমোদন করানোর ক্ষেত্রে বা বিল্ডিং প্ল্যান পাশ করিয়ে নেওয়ার ক্ষেত্রে কালির একটা মস্ত বড় ভূমিকা থাকতো। শুধু তাই নয়, গত 2 বছর আগে কালির বিরুদ্ধে যে অভিযোগ থানায় দায়ের হয়েছিল, সেই অভিযোগের পরেও উল্লেখ করা হয়েছিল যে এই ধরনের অভিযোগ আসলে তাহলে তো পুরসভা নিজেই খতিয়ে দেখতে পারত এবং যে বিভাগীয় তদন্তের ব্যবস্থা নিতে পারত। থানায় অভিযোগ কেন হলো সেই সংক্রান্ত বার্তাও কালি সম্পর্কে হয়েছিল। তো এহেন কালিকে জিজ্ঞাসাবাদ করে কোথায় কি ধরনের এই বিল্ডিং প্ল্যান বা নকশা অনুমোদন করিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো চক্র কাজ করে কিনা, এর পিছনে কোনো দুর্নীতি আছে কিনা, এবং অবশ্যই তারাতলার ক্ষেত্রে বিল্ডিং প্ল্যান পাস করানো কিভাবে হয়েছিল সেই সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদ চলছে। ওকে, কথা বলবো, অপর সহকর্মী অমিত রয়েছেন সঙ্গে। অমিত, জালে তো এবার কালি, কিন্তু কালির এই কীর্তি যা যা চলেছে এতদিন ধরে, এবার পুলিশ কি করবে? তবে ইতিমধ্যেই তাকে আটক করে, একদম তোমাকে অফিসিয়ালি বলছে, এই মুহূর্তে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লালবাজারের তরফে। যে এসআইটি ফর্ম করা হচ্ছে তারাতলা বিপর্যয়ের ঘটনায়। এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়, যে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিভিন্ন ত্রুটিযুক্ত বা ত্রুটিপূর্ণ বাড়ির নকশার খুব অনায়াসে কলকাতা পুরসভা থেকে প্ল্যান হয়ে যেত, অনুমোদন হয়ে যেত। তারতলার ক্ষেত্রে একই অভিযোগ উঠছে। বিগত কয়েক বছরে শহর কলকাতার বিভিন্ন বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে এইসব বিভিন্ন প্ল্যান এক্সিকিউট করার ক্ষেত্রে বা অনুমোদন পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কালির প্রভাব যথেষ্টই ছিল ওই তথ্য কিন্তু উঠে এসছে। সেক্ষেত্রে তারাতলার ঘটনায় কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে। তিনি তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের আত্মসহায়ক ছিলেন। সেই ক্ষেত্রে তার হাত ধরে বিভিন্ন প্রজেক্ট পাস করার ক্ষেত্রে তার বড় ভূমিকা রয়েছে। কত আর্থিক লেনদেন হচ্ছে, কোন কোন অফিসার এই চক্রে বা এই সিন্ডিকেটের মধ্যে যুক্ত ছিল, সমস্ত কিছু জানতেই লালবাজারে তাকে নিয়ে এসে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারাতলার ঘটনায় যে এসআইটি বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে, সেই বিশেষ তদন্তকারী দলের যারা আধিকারিক রয়েছেন, তদন্তকারী অফিসার রয়েছেন, তারা এই মুহূর্তে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন। কারণ তারা পৌঁছতে চাইছেন তাদের মাধ্যমে এই ত্রুটিপূর্ণ প্ল্যানের অনুমোদন হলো। কোন কোন ইঞ্জিনিয়ার এই প্ল্যান এক্সামিন করেছিলেন, আদৌ কোনো কলকাতা পুরসভার আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে যেখানে বিপর্যয় ঘটছে সেখানে গিয়ে তারা কোনো তারা পরীক্ষা নিরীক্ষা করেছিল কিনা বা পুরো বিষয় খতিয়ে দেখেছিল কিনা, কে শেষ পর্যন্ত সেখানে অনুমোদন দিল, এমনকি সে প্ল্যান, সেই ত্রুটিপূর্ণ প্ল্যানে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সিগনেচার রয়েছে। সমস্তটা এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে। সেই কারণে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লালবাজারের গোয়েন্দাদের তরফে। ওকে, মুখ্যমন্ত্রী তো আজকে বিধানসভায় বলেই দিয়েছেন, তার নাম উল্লেখ করে বলে দিয়েছেন, ক্যামাক স্ট্রিটের নাম বলেছেন, ফিরহাদ হাকিমের কথা মুখ্যমন্ত্রী বলেছেন, ফিরহাদ হাকিমের সই সহ কাগজ মুখ্যমন্ত্রী দেখিয়েছেন। সাধারণ মানুষের কাছে, বাংলার মানুষের কাছে খুব স্পষ্ট এর পেছনে কারা যুক্ত আছে। তিলোত্তমা
নিরুত্তমায় তাসের ঘর, তারাতলায় মৃত্যু পরোয়ানায় প্রাক্তন মেয়রের সিগনেচার, নাম জড়িয়েছে ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি। বিধানসভায় বিবৃতিতে তৃণমূলকে তুলোধনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যু পুরুতে আপনারা পরিণত করেছেন। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। বুধবার বিপর্যয়, বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তুলোধনা করলেন তৃণমূলকে। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যু পুরুতে আপনারা পরিণত করেছেন। মুখ্যমন্ত্রীর নিশানায় তৃণমূল জমানার কুশীলবরা। কলকাতা পুরসভার মেয়র থাকাকালীন ফিরহাদ হাকিমের আত্মসহায়ক ছিলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল আমলে কালীই ছিলেন কলকাতা পুরসভার শেষ কথা। আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাস্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। চারতলা গোডাউন তৈরি হওয়ার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। কার গলদ? মুখ্যমন্ত্রীর অভিযোগ বিল্ডিং প্ল্যানে ত্রুটি ছিল। কেএমসি থেকে বলা হয়েছে এটা বিল্ডিং প্ল্যান। ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। সব বের করেছি আমরা। এ আপনাদের পাপের ফল। রাত চলছিল আগে আনবার খান কাউন্সিলর ববি হকে না, টাকার খেলা। লোকাল ছেলে আছে, আমাদের দিতে হবে, তারপরে যাবো সামান ফামান বালি, কেউ এ যাবে ঠিকঠাক মাল দিতে না। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যু পুরুতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। নিউজ 18 বাংলা। তৃণমূল জমানায় কলকাতা পুরসভায় কালী কথা। মেয়র থাকাকালীন ফিরহাদ হাকিমের ওএসডি ছিলেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশ ছাড়া নাকি পুরসভায় একটা পাতাও নড়ত না। তারাতলা বিপর্যয়ে স্ক্যানারে সেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাস্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি আমরা। এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই শুরু হয় জল্পনা। কে এই কালী? কলকাতা পুরসভার অন্দরমহল বলছে কালী হলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়, ডব্লিউবিসিএস অফিসার, একদা ফিরহাদ হাকিমের ডান হাত, এখন পুরসভার এমপি ল্যাড ম্যানেজার। ফিরহাদের আমলে নাকি কালীর নির্দেশ ছাড়া কলকাতা পুরসভায় একটা পাতাও নড়ত না। চেতলাতে কালী পুজো তো বিখ্যাত। তো এই যারা মেয়রের ঘরে, অর্থাৎ ফিরহাদ হাকিম যখন মেয়র ছিলেন তার ঘরে যদি কেউ প্রবেশ করতে চাইতো, কে যদি পা রাখতে চাইতো, তাহলে তাকে নাকি কালী প্রণাম করে যেতে হতো।
2003 সালে WBCS পরীক্ষায় রাজ্যের দ্বিতীয় হন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। যোগ দেন ভূমি রাজস্ব দপ্তরে। 2006 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পরীক্ষায় বসেন। তাতে প্রথম হয়ে 2008 সালে রাজ্য পুলিশে যোগ দেন। প্রশিক্ষণের সময় পুলিশ ছেড়ে ফের ভূমি রাজস্ব দপ্তরে ফেরেন। 2010 থেকে পুরসভায় শুরু কালীরাজ। সোশ্যাল সেক্টরের চিফ ম্যানেজার পদে বসেন কালীচরণ। 2018 সালে কলকাতার মেয়র হন ফিরহাদ হাকিম। ওজন বাড়ে কালীরও। ফিরহাদের ওএসডি হন কালী। এরপরই উত্তরোত্তর বেড়েছে কালীর দাপট। কেএমসিতে তিনিই ছিলেন শেষ কথা। তার চোখ এড়িয়ে নাকি কোনো প্ল্যান পাস হতো না। দু 2010 থেকে কলকাতা পুরসভায় সোশ্যাল সেক্টরে তিনি চিফ ম্যানেজার পদে নিয়োগ ছিলেন এবং ফিরহাদ হাকিম যখন এর আগে মেয়র পরিষদ ছিলেন রোডস বিভাগের, তখনও তিনি তার আত্মসহায়কের কাজ করেছেন এবং তারপর যখন ফিরহাদ হাকিম 2018 সালে আবারও কলকাতা পুরসভায় মেয়র হিসাবে তিনি আসেন, তখন তিনি তার আত্মসহায়ক হন এবং তার সঙ্গে অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে কলকাতা পুরসভার মেয়র বিভাগে তিনি আসেন। কালীর নামে একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলা তুলতেন তিনি। 2024 সালের 26শে সেপ্টেম্বর শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের হয়। অয়ন ঘোষ দস্তিদার নামে এক ব্যক্তি অভিযোগটি করেছিলেন। শোনা যায় এই অয়ন নাকি ক্যামাক স্ট্রিটেরই কর্মী। এরপরই আসরে নামেন ফিরহাদ হাকিম। অনেকে বলেন অয়নের করা অভিযোগ নাকি বেশি দূর এগোয়নি, কোনো এফআইআরও দায়ের হয়নি। কালীর দাপট অব্যাহত থাকে। যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারতো, আমি ইনকোয়ারি করব। এটা বিভাগীয় ইনকোয়ারি করা, নিশ্চয়ই করা। তারাতলা বিপর্যয় এবার স্ক্যানারে সেই কালীচরণ। আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট। কলকাতা থেকে আবির ঘোষাল এবং বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্ট যেন ঘুঘুর বাসা। অভিযোগ, টাকা দিলেই কাজ হাসিল, প্ল্যান পাস। সত্যি কি তাই? কোন পথে বহুতল তৈরির অনুমোদন মেলে? আইনের ফাঁক গলে কিভাবে তৈরি হয় বেআইনি নির্মাণের জাল? সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরুতে আপনারা পরিণত করেছেন। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বহুতল, একটা আরেকটার গা ঘেঁষে। এমনও জায়গা আছে যেখানে রাস্তা নেই, তাও বিল্ডিং আছে। গত কয়েক বছরে কলকাতা এবং তার আশপাশের এলাকায় এটাই হকিকত। কিন্তু কেন এই অবস্থা? কারা দায়ী এর জন্য? কলকাতা পুরসভার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে কোটি কোটি টাকার ডিলই দরজা খুলে দিচ্ছে বেআইনি নির্মাণে। কি এই ডিল? কিভাবে হয় এই ডিল? তা বুঝতে আগে জানতে হবে কলকাতা পুরসভা এলাকায় কিভাবে মেলে বহুতল তৈরির লাইসেন্স। বহুতল তৈরির আগে অনুমতি নিতে হয় কলকাতা পুরসভার কাছ থেকে। বিল্ডিং প্ল্যান পাস করাতে হয় পুরসভা থেকে। প্রস্তাবিত বহুতলের উচ্চতা 14.5 মিটারের কম হলে এলবিএস বা লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ারই প্রাথমিকভাবে প্ল্যান পাস করে দেন। 14.5 মিটার মানে G+3 বা খুব বেশি হলে G+4। কিন্তু প্রস্তাবিত বহুতলের উচ্চতা 14.5 মিটারের বেশি হলে আর্কিটেক্ট মাস্ট। সেক্ষেত্রে সেই বিল্ডিং প্ল্যানে পুরসভার প্যানেলভুক্ত আর্কিটেক্টের ছাড়পত্র লাগে। প্ল্যান পাস হলে শুরু হয় বহুতল নির্মাণের কাজ। মাটি পরীক্ষার দায়িত্বে থাকেন জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার গোটা নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন।
খতিয়ে দেখেন নিয়ম মেনে নির্মাণ হচ্ছে কিনা। তৃণমূল জামানায় বহুতল নির্মাণের কাজকে সহজ করতে ওয়ান উইন্ডো সিস্টেম চালু করা হয়। এই ওয়ান উইন্ডো সিস্টেমের ফলে বহুতলের প্ল্যান পুরসভায় জমা দিয়েই নির্মাণ কাজ শুরু করা যেত। প্ল্যান পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো না। এ তো গেল নিয়মের কথা। যেখানে নিয়ম সেখানেই নিয়ম ভাঙার খেলা। পুরসভার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে বেনিয়মের নানা অভিযোগ। শোনা যাচ্ছে 14.5 মিটারের কম উচ্চতার যে বহুতল অর্থাৎ ছোট বিল্ডিং, সেখানে নাকি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা যেতেনই না। অভিযোগ, বড় বহুতলের ক্ষেত্রে অনেক সময়ই মোটা টাকা ডিল করে নিতেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা। নিয়ম মানুক চাই না আমার, পুরসভা থেকে মিলে যেত সিসি বা কমপ্লিশন সার্টিফিকেট। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে। এইটা দেখুন, মাননীয় ফিরহাদ হাকিমের সই। তারাতলার যে নির্মীয়মান বিল্ডিং এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিল, এই হলো সেই বিল্ডিং তৈরির ছাড়পত্র। দেখুন, উপরে জলজল করছে কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের নাম। অনুমোদন দেওয়া হয় 2026 সালের 17 জানুয়ারি। যে দুই অফিসার অনুমোদন দেন তাদের নাম সুপ্রতিম চৌধুরী এবং শান্তনু দত্ত। বুধবারের বিপর্যয়ের পর স্ক্যানারে সবার ভূমিকা। নিউজ 18 বাংলা। তারাতলা নিয়ে ফিরহাদকে নিশানা কুণালের। দায় থাকলে প্রাক্তন মেয়রকে গ্রেফতার করা হোক। গোডাউন বিপর্যয়ে বিস্ফোরক দাবি বেলেঘাটার বিধায়কের। আর এর দিকে বিল্ডিং প্ল্যান পাশ নিয়ে দায় এড়িয়েছেন ফিরহাদ হাকিম। ফলে এত বড় ঘটনা যখন হয়েছে, যদি সেখানে কোনো অনৈতিক বা অবৈধ কোনো কিছুর সেই জায়গায় হয়ে থাকে, তাদের প্রত্যেকের আমরা গ্রেফতার দাবি করছি। আমরা এটাও সঙ্গে যোগ করছি যে শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে তাদের নামে এফআইআর হলো এবং তাদের গ্রেফতার করে নেওয়া হলো, আর বড় নাম যদি পেছনে থাকে তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র তার কোনো দায় থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা হোক। তো মুখ্যমন্ত্রী যখন দেখিয়েছেন, তো তখন সামনে যে কজন থাকবে নিচু স্তরে তারা শুধু গ্রেপ্তার হবে, আর কেউ কেউ নতুন তৃণমূলের সহসভাপতি হয়েছেন বলে গ্রেপ্তার হবেন না, প্রোটেকশন দেবেন মুখ্যমন্ত্রী, দুটো যেন না হয়। প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট। প্ল্যান আমার কাছে আসারও কথা না। আমি জানি না উনি কি বিষয়ে বলেছেন। জেনারেল প্ল্যান স্যাংশনের কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট, ওদের কমিশনার হয়ে ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমবিসিটা আছে। ওটা শুধু ফর্মালিটিজ একটা, এমবিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই। কোনো প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে এক্স মেয়রের কোনো এখতিয়ার নেই, বা কোনটি ইলিগাল হলো কোনটা হলো না সেটা দেখারও এখতিয়ার আমার নেই। এটা কর্পোরেশনের রুলস।